তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। ছাত্র জনতার উপর ভরসা করলে তাদের এই বেইজ্জতি হতো না, এমন একটা মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। আমার মূল মূল টার্গেট পয়েন্টটা হচ্ছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। এই যে সেফ এক্সিটটা আসলে কিভাবে হবে, কখন হবে, আদৌ কি এই কথাটা সঠিক নাকি এটিও কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য? রাশেদ হায়দার ভাই যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, শাহিন ভাই এবং আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। মাসুদ, আপনারই এই চ্যানেলে এর আগে আপনার সেফ এক্সিট সম্বন্ধে আমরা কথা বলেছিলাম এবং আমার ভিডিও চ্যানেলে আমি বলেছিলাম, দেখেন আমি আপনার এই চ্যানেলে বলেছিলাম যে 5টা শর্ত দিয়েছে সেফ এক্সিট, 5টা শর্ত দিয়েছিল ইউনূস সরকার। সেটার মধ্যে ছিল যে আপনার প্রথমে ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, ওনার যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন বা আগে থেকে আছে, ওনার ব্যবসা বাণিজ্য যা আছে এগুলার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। তার মানে হচ্ছে যে গ্রামীণ ব্যাংক যেমন সরকারের 25% 35% সেখান থেকে কমিয়ে 10% আনছে, এগুলার ব্যাপারে কোনো আলোচনা বা এগুলোর ব্যাপারে কোনো হিট করা যাবে না। এবং ওনার সাথে যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে ব্যাপারে কোনো মামলা করা যাবে না, তাদের কোনো ক্ষয়ক্ষতি সাধন করা যাবে না, তাদের কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না। এবং ছাত্র নেতা যারা আছেন জুলাই আগস্ট, এদের কিছু করা যাবে না। এবং ওনারা যেসব ইন্ডিমিনিটি দিচ্ছেন বা যেসব আইন ওনারা পাশ করছেন এগুলা যদিও বাতিল হয় কিন্তু এগুলার ব্যাপারে ওনাদেরকে প্রশ্ন করা যাবে না। এবং ওই জুলাই আন্দোলনের পরে যে ইমিউনিটি দেওয়া হয়েছিল ওইটা ওই অবস্থায় থাকতে হবে এবং ওই সময়কার যা ঘটনা হয়েছিল এইটা নিয়ে কোনো উচ্চবাচ্য করা যাবে না। এগুলো ছিল ওনাদের আপনার শর্ত। তো এই শর্তগুলা কিন্তু উনি বিএনপির এইখানে যখন আসছিলেন তখন তারেক জিয়ারও বলেছিলেন এবং আপনার জামাত নেতারাও জানে, এগুলো সবাই জানে আসলে। এখন এতদিন পরে আমার যতটুকু ধারণা হয়তো বিএনপি, জামাত তো আগে থেকেই রাজি ছিল, বিএনপিও হয়তো এই ব্যাপারে রাজি হয়ে গেছে পুরোপুরি, সেনাবাহিনী হয়তো এটা নিয়ে কোনো আলোচনাই করছে না। তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে ওনারা আবার ইন্ডিয়াতেও দেন দরবার করছে খুব জোরে। এবং ইন্ডিয়া হয়তো কিছু কিছু বিষয়ে যে মানে সেই আসলে এইটা কি ওনারা চলে যাবেন, তবে ওনাদের ভয় হচ্ছে যে যদি ক্ষমতা ছেড়ে দেয় আবার ইন্ডিয়া যদি একটা ব্লকেট দেয়, মানে এই 5 ব্যক্তি 10 ব্যক্তি 50 ব্যক্তি 100 জন ব্যক্তি আমার এয়ার স্পেস দিয়ে ক্রস করতে পারবে না, তখন কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে বা অন্য কোনো ভাবে, কারণ একজন দিলে আরেকজন দিবে। তো এগুলো সব নিয়ে এখন ইন্ডিয়ার সাথে দেন দরবার চলতেছে যে মানে আপনারাও একটু ইয়ে করেন, ইনফ্লুয়েন্স করেন যে যাতে আমাদের বিরুদ্ধে কোনো কিছু না হয়। তো এগুলোই একটা করার চেষ্টা করতেছে আমার যত ধারণা আর কি। তো যেটা এখন হয়তো নাহিদুল ইসলাম বলতেছেন যে মানে সেফ এক্সিট চাচ্ছেন, ওই চাচ্ছেন সেই চাচ্ছেন, তো নাহিদুল ইসলাম নিজেই তো জানেন, নাহিদুল ইসলাম তারা নিজেরাই তো এই কাজ করতেছে। ওই যে আপনার নুরুল হক নুরুর দলের সাথে তারা মার্চ করে যাচ্ছে, তো এইটা তো একরকম সেফ এক্সিট যে এনসিপি কিংস পার্টি সেটা এখন নুরুল হক নুরুর দলের সাথে মার্চ করবে। তো এগুলো তো সব, আর ওরা যা ঘটাইছে এর ভিতরে, এগুলো তো ধরেন বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর কোন ইতিহাসে মনে হয় নাই। যেন আপনি একটা উদাহরণ দিই, এখন পর্যন্ত মানে গত 30 বছরের ভেতরে, 30 বছর না সরি 100 বছরের ভেতরে যা ঘটেছে তার মধ্যে 58,000 রাজবন্দী ছিলেন দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার, 58,000 রাজনৈতিক কারণে বন্দী। আর গত 10 বছরের ভিতরে সর্বোচ্চ সিরিয়াতে আছে মনে হয় এখন 1 লাখ, এই যে গত 4 মাস আগের যা ঘটনা। এছাড়া আপনার আফগানিস্তান, তারপরে পাকিস্তান, এগুলো সব 70-80 হাজারের ভিতরে সবার রাজবন্দী। বাংলাদেশে আছে আপনার এই মুহূর্তে 3.5 লক্ষ রাজনৈতিক কারণে বন্দী, মানে জামিন নামে কিছু হবে না। তো ওই এই কাহিনী ইউনূস সরকার ধরেন আপনার ইয়ে করে দিছে, মানে আমাদের 300-400 বছরের ইতিহাসকে পাল্টাইয়া দিছে যে এত রাজবন্দী থাকে না। তো এগুলো একটা কারণ, এগুলা নিয়ে একটা মেসাকার হইতে পারে। এবং ওনাদের যেই ভাবধারণা বা ইউনূসের যে ভাবধারণা বা এখনকার যে অবস্থান, তাতে একটা জিনিস বললে হয় কি জানেন, এটা সম্ভবত আপনার যে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করে 200 বছর, তখন ওই ইয়ে ছিল কি বলে আপনার কি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তখনই তো আপনার ইয়ে ছিল, এই কি বলে, একটা বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ। ওই সময় সিপাহী বিদ্রোহের পরে কিন্তু যখন এই বিদ্রোহ শেষ হইলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কিন্তু ক্ষমতা কিন্তু সরাসরি ব্রিটিশ সরকার নিয়ে নিছিল। আর ওই সময় যারা বিদ্রোহ করছিল তাদের জেল টেল যাও হইছে, আর ওদেরকে সরাসরি নির্বাসন দিছিল রেঙ্গুনে, মানে বর্তমান বার্মায়। আর এই পরিস্থিতি যদি এখন হইতো, ওই রকম পরিস্থিতি এখন হইতো, তাহলে ধরেন মপ করে তো ওই বেটারে মারতে হতো, কয়েক হাজার লোক, আরো কয়েক লক্ষ লোক মাইরে ফেলতো এখনকার পরিস্থিতিতে। যেন আপনাদের তো মনে থাকতে হবে যে টিপু সুলতান মারা যাওয়ার পরে যখন ব্রিটিশ আর্মি শুনলেন যে টিপু সুলতান মারা গেছেন, ওনার লাশ চতুর্দিক থেকে সেনাবাহিনী ঘেরাও করে রাখছিলেন, কিন্তু কেউ হাত দিতে সাহস করে নাই। ওখানকার সুপ্রিম কমান্ডার, যে আর্মির যে সবচেয়ে বড় অফিসার ছিলেন, উনি আইসা টিপু সুলতানের লাশ দেখার জন্য উনি লাশটা দেখা মাথার ক্যাপটা খুলে যেই সম্মানটা দেয় ওইভাবে করলেন, গার্ড অফ অনার দিলেন এবং দাফন টাফনের ব্যবস্থা করলেন। এখন যদি এটা ছিল টিপু সুলতান ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে যায় মারা গেছে, আর বাংলাদেশে দেখেন লাশ বিরোধী বলে বাস তো দাফনের তো বাদ দেন, প্রয়োজনে লাশ কবর থেকে তুলে আগুন জ্বালাই দেওয়া হবে, সেই আগুন নিয়ে সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হবে নদী নালা খালে বিলে। তো এগুলো তেমন একটা আরেকটা ইতিহাস হচ্ছে। তো এই ইতিহাস মানে এগুলা যা করছে, এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এগুলা নিয়ে যাতে কোনো বেশি কথা না হয়, এই জন্যই সেফ এক্সিটটা চাচ্ছে। আর সেফ এক্সিট চাবে, এটা আপনারা সবাই জানেন যে দেশের যে ক্ষতি গত 1 বছরে করে গেছে, এই ক্ষতি থেকে তো আপনার আর আমরা আরো 50 বছর উঠতে পারবো কিনা সন্দেহ আছে। বর্তমান দেশের অর্থনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে ক্ষতি করছে গত 1টা বছর, সামাজিক অবক্ষয় তো পুরোই গেছে গা, এটা আপনি জানেন, আমি জানি। ব্যবসায়িক ক্ষতি এটা মাস। আমি এই ঠিক আপনার এখানে ঢুকার 10 মিনিট আগে একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম। উনি আমাদের চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ আপনার যে পাইপ, প্লাস্টিকের যে পাইপ আছে না, এটা কি পাইপ বলে জানি, প্লাস্টিকের যে পাইপ, মানে যেগুলোতে আপনার যে বিল্ডিং এর ছাদে ইয়েতে যে পাইপ গুলো দেওয়া হয়, যে ইলেকট্রিকের তার বা পানি টানা, আমাদের চট্টগ্রাম ইউপিভিসি পাইপ। হ্যাঁ, উনি নাম করা ব্যবসায়ী এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ওনার বিশাল একটা দোকান আছে, যে দোকানে 13 জন কর্মচারী কাজ করতেন। উনি এখন দুঃখ করে বলতেন, ভাইয়া আমার 1 জন কর্মচারী আছে, এখন সব শেষ। এমনও দিন যাচ্ছে আমাদের, কখনো কখনো বনিও হয় না 2-4-5 দিন। কারণ আগে যেখানে আমরা সকালে দোকান খোলার আগে মানুষ লাইন দিত, সারা বাংলাদেশে তো আমরা দৌড়াই টাকা কালেকশনের জন্য। এখন ব্যবসায়ীরা 10,000 টাকা দিত, কয় ওদের কলিজা বাইরে যাচ্ছে, ব্যবসা নেই, আমার নিজেরই নাই, তো আর সবার কি হবে? তো এই হচ্ছে দেশের অবস্থা। তো এই অবস্থায় দেশ, রাশেদ হায়দার ভাই, সেফ এক্সিট তাদেরকে দেশ ত্যাগ করতে হবে কেন? তারা তো নতুন সরকার ক্ষমতায় আসলে তারা দেশেই থাকবে, আমরা তাদেরকে কেন তাড়িয়ে দিব, বা ওনারা কেন চলে যেতে চাইবে? মাসুদ ভাই, সেটাকে বলতে তো ওনারা চলে যেতে চাচ্ছেন। নাহিদ ইসলামের যে বক্তব্য, তাতে তো মনে হয় ওনারা দেশ থেকে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ওনারা কেন দেশ থেকে চলে যাবেন? ওনারা দেশ থেকে চলে যাবেন এই জন্যই যে নতুন গভর্নমেন্ট আসার পরে আপনার ওনাদের যখন কোনো পাওয়ারই থাকবে না, তখন ওনাদের কেউ জেড নিরাপত্তা দিবে না। জেড নিরাপত্তা কি কেউ দিবে? জেড নিরাপত্তা পাবে না। ওনারা সব এই যারা করছে এইসব কাজে 1000-1500 লোকজন, এদের সবারই নিয়ে তো আর যমুনাতে বসে আর্মি ট্যাঙ্ক দিয়ে রাখতে পারবে না। তো ওনারাও জানে। এখন দেখেন একটা জিনিস, যেমন এই যে পুলিশের কাছে আপনি মানে থানাতে ধরেন আপনারা আমার ধরে নিয়ে গেল, কোর্টে নিতে গেলে আপনারা আমার কোর্টে শত শত পুলিশের সামনে পিড়ে মাইরে ফেলতে হয়েছে। কোর্টে দাঁড়াইয়া বিচারপতিদের সামনে দাঁড়া করানো অবস্থায় আসামিরা মারতে। তো ওনারা জানে না যে যেই সংস্কৃতি ওনারা চালু করে গেছে, এই সংস্কৃতিতে ওনাদেরকে হয়তো মাইরা ওনাদের পাশায় বাস দিয়া 3 রাস্তার মোড়ে দাঁড়া করাই দিবে। এই অবস্থায় দেশ ওনারা সেফ এক্সিট চাইবে ভাই? ওনারা তো দেশ থেকে পালাবে। আর ওনারা যা কামাই নিছে গত 1 বছরে, ওনাদের আগামী 300 বছর, ওনারা যদি 300 বছর ওনাদের 14 গোষ্ঠী বৈশ্য যদি খায়, কমবে না। আপনার একটা কথা বলি, রাশিয়াতে একটা হ্রদ আছে, যেটা আপনার একটা ভূমিকম্পের কারণে হ্রদ সৃষ্টি হয়েছিল। সেই হ্রদে যেই পরিমাণ পানি আছে, সেই হ্রদের ডেপথ হচ্ছে যে আপনার 1.5 কিলোমিটার। সেই হ্রদে যেই পরিমাণ পানি আছে, তা বাংলাদেশের সমস্ত লোক প্রতিদিন যদি 3 লিটার পানি খায়, আমাদের 20 কোটি লোক 3 লিটার করে পানি খায়, তাইলে ওই হ্রদের পানি শেষ হইতে লাগবে 5000 বছর। 5000 বছর।
সুতরাং ওনাদের কাছে এখন যেই পরিমাণ টাকা আছে, ওনাদের 14 গোষ্ঠী বৈশা যদি আমেরিকাতে বৈশা পায়া নাড়ায়া খায়, এই টাকা শেষ হইতে লাগবে কয়েক শত বছর। তাও তো ওনারা বৈশা খাবে না, টাকা তো ইনভেস্ট হবে, অলরেডি ইনভেস্ট হয়েছে। তো ওনারা এত কিছু করার পরে ওনারা অত মানুষের সেন্টিমেন্ট তো বুঝে ফেলছে। আসিফ নজরুলের একটা কথা 2-3 দিন আগে বেশ ভাইরাল হয়েছে, দেখছেন কিনা জানি না। উনি বলছে আগে আমরা ওই শেখ হাসিনাকে গালি দেওয়া, সরাসরি বলছে ভদ্রলোক, শেখ হাসিনারে গালি দিছি, অমুকরে গালি দিছি, তমুকরে গালি দিছি, সব দেখছি, আমাদের কাছে বিরক্ত লাগতো, আমরা এই জন্য বলতাম, অনেক কড়া কথাও বলছি, অনেক ইয়েও করছি। কিন্তু এখন আমি বুঝতেছি যে কি ক্রিটিক্যাল পজিশনে আছি, দিনে রাতেও ঘুমাইতে পারি না। তার মানে ওনার এখন আস্তে আস্তে বোধোদয় হচ্ছে যে আসলে একটা দেশ চালানো ওই এনজিও চালানো বা আমার ঘর চালানোর মতো না। তো আমার বউয়ের লগে ঝগড়া হয়েছে, ভাই আমি খাইতে ইচ্ছা করতাম, হোটেলে যাই খামো, বউ দরকারে এক রুমে ঘুমাবো, আমি আরেক রুমে ঘুমাবো, ফ্যামিলি চালান। দেশ চালান এত সোজা না। এখন এরা সেফ এক্সিট নিবে, সেফ এক্সিট নেওয়ার পরে ওনারা এখান থেকে ক্ষমতা হস্তান্তর করে যাওয়ার পরে আরো কি কি বেরোয় সেটা দেখেন, যে কত রকম কত কিছু বেরোয়, এটা আপনারা কল্পনা, আমি কল্পনাও করতে পারবো না হয়তো। সুতরাং ওনার সেফ এক্সিটের দরকার আছে। ওনারাই জানে যে ওনারা যা করছে, ওনাদের ক্ষমা নাই। সেফ এক্সিট ওনারা চাচ্ছেন, সেফ এক্সিট তো ইয়ে চায় নাই। ওই যে সাবেক 91 সালের সাবেক বিচারপতি, ওনার নাম জানি কি ছিল, শাহাবুদ্দিন সাহেব তো সেফ এক্সিট চান নাই, চাইছিলেন? এরপর অত কেউ চান নাই। শাহাবুদ্দিন তো একসময় বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন, হ্যাঁ, বিচারপতি আওয়ামী লীগ প্রেসিডেন্ট করছিলেন, আবার আওয়ামী লীগের সম্মানিত হয়েছেন তিনি। হ্যাঁ, ওনার আন্ডারে আবার ইলেকশন করে বিএনপি ক্ষমতায় আসছে। না, শাহাবুদ্দিনের আন্ডারে ইলেকশন করে ক্ষমতায় গেছিল বিএনপি। হ্যাঁ, ওইটাই যখন লতিফুর রহমানের আন্ডারে ভোট হলো তখন ক্ষমতায় গেল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তখন শাহাবুদ্দিনকে ডেকে এনে শ্রদ্ধা দেখাইয়া যে আওয়ামী লীগ কিন্তু ফেল করাই দিছে কথা বলবো না, তখন খুব একটা কারচুপি হয়নি, এমন অভিযোগ খুব একটা ছিল না। এখানে বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষের একটা ইয়ে আছে যে আপনাকে 5 বছর দেখবে ভাই, 5 বছর জন্য ক্ষমতা বসেন, 2 বছরের পরে আপনার কোনো কাজ ভালো লাগবে না, সুতরাং তারা আরেকটারে আনবে, ওর কাজ আবার 2 বছর ভালো লাগবে না, তারপর আরেকটা আনবে। এটা আমাদের নেচার, এটা শুধু আমাদের বাঙালি না, পৃথিবীর সব দেশে সেম নেচার আছে, সেম একই। সুতরাং শাহাবুদ্দিন সাহেবের আমলে কারচুপিকেরা হারাই দেওয়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এগুলো হচ্ছে ভাই বলতে রাজি নাই, দোষ সবারই আছে, প্রবলেম আমাদের সব দলের ভেতরেই আছে। তারপরও মন্দের ভালো, এই দলগুলো মন্দের ভালো, এগুলো মন্দের ভালো। এই 14 মাসে এই তালেবানি সরকার, ইউনূস সরকার যা করেছে, এইটা তো আপনি এখন ওনাদের সেফ এক্সিট না, ওনারা এমনও হয়তো কয়েকদিন পরে ডিমান্ড নিতে পারেন যে আমাদের সেফ এক্সিটের সাথে সাথে পৃথিবীর এমন কোন জায়গায় রাখো, ওই গভর্নমেন্টের সাথে কথা বলো যাতে ওরা ডিপোর্ট না করে। কারণ সেফ এক্সিটের ব্যাপারটা এরা যেমন খুব বেশি আলোচনা করতেছে, এর আগে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে যারা করেছিল, এই আপনার এই মেজর ডালিম টালিমেরা, এদেরও সেফ এক্সিট দিয়া বের করে বিভিন্ন এম্বাসিতে কাজ দিয়ে বের করা হয়েছিল। তো এখন সেম ঘটনা এখনো দেখা যাচ্ছে ভাই, দেখতে থাকেন কি হয়। মানে আমার কাছে যে ডাটা আছে তাতে 384 জন আইনজীবী বর্তমানে কারা অন্তরীণ আছেন, তার মধ্যে 68 জন, সম্ভবত 68 জন একসাথে, সকলের নামেই আপনার হত্যা মামলা, সব এই 384 জন যারা আছেন তাদের সকলের নামে হত্যা মামলা আছে। তো জামিন হচ্ছে না। ফজলুর রহমান যে কথাটা বলছে ওটা কিন্তু মিথ্যা বলেনি, এটা আপনি আমি আমরা সবাই জানি, সবাই দেখছি এটা। আমরা কেউ তো আর বাংলাদেশ আর পৃথিবীর বাইরে ছিল না, বা আমরা ওই সময় যে অন্ধ ছিলাম না, আমরাও দেখছি। আপনার একটা জাস্ট কথা বলি, যদিও এটার সাথে না, আইনজীবীদের সাথে না, তারপর তো বুঝবেন আপনারা। দেখেন, আমি ইদানিং গত 14 মাসে আমি অনেকগুলো এই ভিডিও বা ফটো পাই যেগুলো আমি পোস্ট দেই না ফেসবুকে। কেন জানেন? এটার কারণ হচ্ছে যে আমি দেখি যে হয়তো ডান্ডা বেরি পরাইয়া, দেখা যাচ্ছে ছাত্রলীগের ছেলে ডান্ডা বেরি পরাইয়া মায়ের জানাজায় আসছে, ডান্ডা বেরি পরাইয়া ভাইয়ের জানাজায়, বাপের জানাজায় আসছে। তো এইটা গত 16-17 বছর আমরা দেখছি, এর আগেও দেখছি। 2-4টা যে দেখি নাই, 2-4টা যে এই কাহিনী হয় নাই, এইটা না, এটা আমরাও দেখছি। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি কোথাও ফেসবুক আমি পোস্ট দিই না, কারণ যা করেছি তা এখন হচ্ছে, আমি মানিয়ে নিলাম।
কিন্তু আপনি বলেন যে গত 50 বছর না 5000 বছরের একটা ইতিহাস বলেন যে জেল হাজতের থেকে চিকিৎসার অভাবে মারা গেছে বা চিকিৎসা সঠিক সময় পায় নাই, এটাও দেখাইতে পারবেন 500 বছরের ইতিহাসে। কিন্তু এইটা দেখেন যে মারা না, যাওয়ার রাশেদ হায়দার ভাই, ফজলুর রহমান সাহেব বলছিলেন যে ওই সময়ে কোনো আইনজীবীকে জেলে যেতে হয়নি, মামলা হলেও তারা কিন্তু আদালতেই জামিন নিয়ে ওনারা বাসায় বসেছিলেন। আমি আসতেছি, এই সম্মানটা আইনজীবীরা পাইতেন তখন। না না, আমি ওটা আসছি, আমি এই জন্যই বললাম যে আপনারা, আমি যেটা বলবো ওইটার সাথে আইনজীবীদের সম্পর্ক নাই, কিন্তু একটা কাহিনী বলতেছি আমি। যে এখন ধরেন এই যে আমরা যেটা দেখলাম 4 দিন 5 দিন আগে, যেটা দেখলাম যে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী তিনি মারা গেলেন, মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পরে ওনার হ্যান্ডকাপ যেভাবে লাগানো ছিল সেই হ্যান্ডকাপ খোলা হয়েছে ওনাকে কবরে নামানোর আগে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ওনাকে যখন কবরে নামাচ্ছে তখন যে ওনার হ্যান্ডকাপ খোলা হয়েছে। পৃথিবীর 500 বছরের ইতিহাসে এই জিনিস পাইছেন কিনা? যদি এইটা না পাইয়া থাকেন তাহলে এখন এই জিনিস যেহেতু এই দেশে চলতেছে, সুতরাং এই যে আপনার আইনজীবীরা 384 জন আইনজীবী এই মুহূর্তে জেলে আছেন, আরো অন্তত 1000 খানিক আইনজীবীর বিরুদ্ধে মামলা আছে। কোন আইনজীবী মানে এখন একমাত্র জামাতি আইনজীবী ছাড়া বা বিএনপির আইনজীবী ছাড়া অন্য কোন আইনজীবী কোর্টে যাইতে পারে না, কাউকে মামলা পরিচালনা করার জন্য দেওয়া হয় না। ফজলুর রহমান যেটা বলছেন এটা তো উনি রাইট বলছেন, সত্য বলছেন। তবে বেচারা সত্য বলছেন কখন জানেন? উনি মরিয়া সত্য বলিলেন। এই জন্যই ওই যে আমার একটা, এর আগে আপনার এখানে এই গল্পটা বলছিলাম যে সাপ আর ব্যাঙ এক জায়গায় থাকতো, সাপে ব্যাঙেরা কইলে এই বেটা তুই এরা লাফায় চলস, খারাপ লাগে। তখন ব্যাঙ কইলো দোস্ত তুমি আমার খুব ক্লোজ বন্ধু, তুমি কথাটা কইছো আমি মাইন্ড খেলাম, তুমিও যে এরকম বেকাতারা হয়ে চলো আমার খুব খারাপ লাগে। 3-4 দিন পরে দেখে সাপ লম্বা হয়ে রাস্তায় শুয়ে রয়েছে, ব্যাঙ যায় জায়গায়, এ দোস্ত উঠো উঠো উঠো, রাস্তায় ঘুমায় রয়েছিস বেটা, ট্রাক গেলে তো মরে যাবি। বহুতক্ষণ নাড়লো, সাপ আর উঠে না। তখন এই ব্যাঙ দেখলো যে সাপ তো মরে গেছে, তখন ব্যাঙ কইলো আরে দোস্ত সোজা তো হইলি, তবে মরিয়া সোজা হইলি। এই ফজলুর রহমান তারাও সত্য কথা তো বলিলেন, তবে সারা দেশটারে ধ্বংস করে দিয়া এরপরে এখন সত্য কথার দিকে চলিয়াছেন। তো এই ধরনের শুধু ফজলুর রহমান, আস্তে আস্তে সবাই বলবেন। কিন্তু এখন যখন আপনারা বলবেন ভাই ওই সময় দেশের আর দেশ নাই, মানে দেশ আর দেশ নাই, সবই ধ্বংস করে দিয়ে এরপর এখন সত্য বলছেন। গত 50-54 বছরে এই অবস্থা দেখে নাই কেউ। 54 বছরে সবচেয়ে গালাগালি দিতে আমরা পাকিস্তানকে, না পাকিস্তান সরকার বা পাকিস্তান যতদিন আমাদের শাসন করছে এদের গাল দিই, বা আপনার ব্রিটিশ সরকারকে গাল দিই। এদের মধ্যে কাউরে এরকম দেখাইতে পারবেন না যে আইনজীবীরা যায় বন্দী রয়েছেন ওনাদের আর জামিন হয় না। আরে বিএনপি, ফজলুর তো বললেন বিএনপির বহু বড় বড় নেতাও বন্দী হয়েছেন, এই যে ফখরুল ইসলাম আলমগীর তারা বন্দী হয়েছেন না, 3 দিন 7 দিন সর্বোচ্চ 15 দিনের মাথায় সবাই জামিন হয়েছে, সর্বোচ্চ 1 মাসের মাথায় জামিন হয়েছে। মামলা হয়েছে, ওনাদের ধরা হয় না, মামলা হয়েছে। ওই যে আপনার আরেকটা ছিল না এই বিএনপির এক নেতা যেটা সবসময় অফিসে বসে থাকতো, কি জানি নাম, কবি রিজভী সাহেব, যুগ্ম মহাসচিব। বছরকে বছর উনি ইয়েতে ছিলেন, কোথায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে বসে ছিলেন। পুলিশ শালিকে ওখান থেকে তুলে আইনা অ্যারেস্ট করতে পারতো না,